সন্ত্রাসী ও উগ্রবাদীদের অস্ত্রের যোগান বন্ধের আহ্বান প্রধানমন্ত্রী। জাতিসংঘে টানা 8 বার বাংলায় ভাষণ। কিছু দেশীয় উগ্রপন্থী সন্ত্রাসী 20 জন নিরীহ মানুষকে হত্যা করে। বর্তমানে আমরা এই নতুন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছি। হজ পালন শেষে দেশে ফিরলেন খালেদা জিয়া। বিমানবন্দরে নেতাকর্মীদের অভ্যর্থনা। সাদেক হোসেন খোকার গুলশানের বাড়ি ও নারায়ণগঞ্জে 50 একর জমি বাজেয়াপ্ত। সরকারের দখলে যাচ্ছে গাজীপুরের 88 একর জমিও। এবং সৌদি আরবের দাম্মামে সড়ক দুর্ঘটনায় 6 বাংলাদেশি নিহত। বরিশালে লঞ্চ ডুবিতে এ পর্যন্ত শিশুসহ 19 জনের মরদেহ উদ্ধার। শুভেচ্ছা আমন্ত্রণ নিউজ 24-এ। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি নুসরাত বৃষ্টি এবং আমি রাশেদুর রহমান। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। সন্ত্রাসী ও উগ্রবাদীদের অর্থ ও অস্ত্রের যোগান বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘে টানা 8ম বারের মতো বাংলায় ভাষণে তিনি এমনটাই আহ্বান জানান। সন্ত্রাসীদের নৈতিক সমর্থন না দিতেও বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন, শিল্পোন্নত দেশগুলোর অতিরিক্ত কার্বন নিঃসরণের কারণে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলো পর্যাপ্ত ক্ষতিপূরণ পাচ্ছে না। ভবিষ্যৎ পৃথিবীর জন্য কার্বন নিঃসরণ কমিয়ে আনারও তাগিদ দেন তিনি। আমাদের সহকর্মী মমিনুল ইসলাম মমিনের ক্যামেরায় নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন জুনায়েদ খান। টানা 8মবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ভাষণ শুধুমাত্র দেশীয় পরিমণ্ডলে সীমাবদ্ধ থাকেনি, প্রাধান্য পেয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবেলা, অভিবাসী শ্রমিকদের অধিকার আদায়, নারীর ক্ষমতায়ন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার মতো সাম্প্রতিক ইস্যুগুলো। এসেছে বিশ্ব মানবতার কথাও। জাতিসংঘ অভিবাসী ও শরণার্থী বিষয়ক একটি ঐতিহাসিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আমি আশা করি এই সম্মেলনের ফলাফল বর্তমান সময়ে অভিবাসনের ধারণা এবং বাস্তবতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে সাহায্য করবে। অভিবাসী ও শরণার্থীদের স্বদেশ ও গন্তব্য উভয় স্থানের জন্যই সম্ভাবনাময় পরিবর্তনের নিয়ামক হিসেবে বিবেচনা করতে হবে। বাংলাদেশ নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিত অভিবাসন সংক্রান্ত গ্লোবাল কম্প্যাক্টের রূপরেখা প্রণয়নে সহযোগিতা করতে আগ্রহী। রূপকল্প 2021 বাস্তবায়নে সরকারের পরিকল্পনা সহ দারিদ্র্য দূরীকরণে সরকার কি করছে তা তুলে ধরে শেখ হাসিনা উন্নয়নের পথে আরও এগিয়ে যেতে সহযোগিতা চান আন্তর্জাতিক সম্প্রদায়ের। পূর্বে নারী শিক্ষার উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফল আমরা পেতে শুরু করেছি। বাংলাদেশের নারীরা এখন উন্নয়নের অবিচ্ছেদ্য অংশীদার। প্রায় 3.5 মিলিয়ন নারী এখন আমাদের প্রধানতম রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে কর্মরত। সকল পেশায় নারীর অংশগ্রহণের হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ এখন আর কোনো নির্দিষ্ট দেশ বা ব্যক্তির সমস্যা নয়। এই সংকট ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। উল্লেখ করেন গুলশানের হোলি আর্টিজানের মতো ঘটনা, যেখানে সরকার সফলভাবে সন্ত্রাসীদের দমন করেছে। ঢাকার একটি রেস্তোরাঁয় কিছু দেশীয় উগ্রপন্থী সন্ত্রাসী 20 জন নিরীহ মানুষকে হত্যা করে। এ সময় 13 জন জিম্মিকে আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি। এই ভয়ঙ্কর ঘটনা বাংলাদেশের জনগণের মনে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে। বর্তমানে আমরা এই নতুন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছি। জাতিসংঘের কর্মসূচি শান্তির সংস্কৃতি বিস্তারে ঢাকায় শান্তি প্রতিষ্ঠা কেন্দ্র স্থাপনের মাধ্যমে সহিংসতা থেকে বেরিয়ে আসা দেশগুলো অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেওয়ার সূচনা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই ধারাবাহিকতায় তারই কন্যা শেখ হাসিনা এবারও ভাষণ দিলেন বাংলায়। কথা বললেন বিশ্ব রাজনীতি, জলবায়ু সহ নানা বিষয়ে। সেই সাথে সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনে তার সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরলেন। জুনায়েদ খান, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। প্রবাসী বাংলাদেশিদের নিজ দেশের প্রতিনিধি হিসেবে বিদেশে সরকারের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, যারা মানুষ পোড়ানোর রাজনীতি করে তাদের বিচার হবে। আর এর আগে জাতিসংঘ সদর দপ্তরে গ্লোবাল পার্টনারশিপ ফোরামের দেয়া প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন এবং
এজেন্ট অফ চেঞ্জ অ্যাওয়ার্ড গ্রহণকালে শেখ হাসিনা বিশ্ব নেতাদের নারী উন্নয়নে এক হয়ে কাজ করার আহ্বান জানান। আমাদের সহকর্মী মমিনুল ইসলাম মমিনের ক্যামেরায় নিউ ইয়র্ক থেকে জুনায়েদ খানের আরও একটি রিপোর্ট। বরাবরের মতো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রাত 8টায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের নেতাকর্মীরা আসেন নিউ ইয়র্কে। সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত আছে, আর তাই প্রবাসীদের নিজ দেশের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে কাজ করতে হবে। এই যে অবৈধ টাকার পাহাড় গড়ে তুলেছে, শুধু তারা না, জামাতে ইসলামী সহ এই টাকা দিয়ে বিভিন্ন জায়গায় তারা লবিং করে। আমাদের সরকারি যত ভালো কাজই করি সেটাকে উল্টোভাবে দেখানো, মিথ্যা অপপ্রচার চালানো, এবং তাদের কিছু দোষরও আছে। আপনারা যারা বিদেশে থাকেন, আপনাদের কাছে একটা অনুরোধ, বাংলাদেশের মানুষের যে আর্থসামাজিকভাবে আজকে যে মানুষ উন্নত জীবনযাপন করে, বাংলাদেশের মানুষ যে আজকে কথা বলতে পারে, এই বিষয়গুলো অবশ্যই দয়া করে আপনারা তাদের সামনে তুলে ধরবেন, যাতে ওদের অপপ্রচারে এরা কান না দেয়। আমাদের এ সময় তিনি বলেন, বাংলাদেশে যারা মানুষ পোড়ানোর রাজনীতি করেছে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। আজকে তারা এখানে সেখানে কেঁদে বেড়াচ্ছে, তাদের নাকি কোনো স্পেস দেওয়া হচ্ছে না। স্পেসটা কি দেবে? উনি 92 দিন ঘরে বন্দি থাকলেন আর মানুষ পড়ালেন, তখন যে অ্যারেস্ট করেন এটাই তো তার সৌভাগ্য। তখনই তো তাকে ধরে জেলে পড়া উচিত ছিল, অত মানুষের জীবন বাঁচাবার জন্য। এর আগে জাতিসংঘ সদর দফতরে গ্লোবাল পার্টনারশিপ ফোরামের দেয়া প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন এবং এজেন্ট অফ চেঞ্জ অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিশ্ব নেতাদের নারী উন্নয়নে এক হয়ে কাজ করার আহ্বান জানান। I believe sustainable future of our planet is a shared responsibility for our women and men. We have arrived at a time in our history when gender equality is no longer an aspiration but a real possibility everywhere. জুনায়েদ খান, চ্যানেল 24, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেল 5:30টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে দলের সর্বস্তরের নেতাকর্মীরাই তাকে স্বাগত জানান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। চলতি মাসের 7 তারিখ সৌদি বাদশার আমন্ত্রণে পবিত্র হজ পালনে যান বেগম জিয়া। লন্ডন থেকে তার সঙ্গে যোগ দেন বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। সেখানে দুজনের মধ্যে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি আলোচনা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কারা করছে এই যে মানে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, কনস্টিটিউশনের যে আমাদের ইনস্টিটিউশনগুলো রয়ে গেছে, যে ইনস্টিটিউশনগুলো যেগুলোকে এই সরকারই তো বিতর্কিত করেছে, এবং তারা বিতর্কিত করছে বলেই তো কথা উঠছে। আমরা বরং অনুরোধ জানাবো, এই প্রতিষ্ঠানগুলোকে নিষ্কলুষ রাখুন এবং দয়া করে বিতর্কিত করবেন না। এদেরকে একেবারে নিষ্কলুষ রাখুন, সুন্দর রাখুন, ভালো রাখুন, দেশ ভালো চলবে। সবার সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি যে নির্বাচন কমিশন গঠন করবেন সেটি গ্রহণযোগ্য হবে। সকালে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন আশা প্রকাশ করেন দলটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। কারণ আমরা যদি সব কিছুকেই আপনার বিতর্কিত করি, আমরা হাইকোর্টকে বিতর্কিত করি, সুপ্রিম কোর্টকে বিতর্কিত করি, আমরা ইলেকশন কমিশনকে আপনার বিতর্কিত করি, সুতরাং অহিতক কারণে এই কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলি বিতর্কিত করি, কিন্তু সভ্যতা থাকবে না তো এই দেশে, আইন থাকবে না এই দেশে, এখানে গণতন্ত্র থাকবে না। তৈরি হচ্ছে পদ্মা সেতু, এই গৌরবের অংশীদার হতে পেরে আমরা গর্বিত। আনোয়ার সিমেন্ট। আদালতের নির্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার সম্পত্তি বাজেয়াপ্ত করার কার্যক্রম শুরু করেছে সরকার। আর এরই মধ্যে ঢাকার গুলশানের 6তলা বাড়ি ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের 50 একর জমি বাজেয়াপ্ত করে সরকারের অনুকূলে নিয়েছে 2 জেলা প্রশাসন। একই সাথে গাজীপুরের 88 একর জমি বাজেয়াপ্ত করার কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। গেল বছরের 20 অক্টোবর দুর্নীতির মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে 13 বছরের জেল দেন ঢাকার বিশেষ জজ আদালত 3। একই সাথে তার 10,05,21,832 টাকার সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেয়া হয়।
তবে এই রায়ের বিরুদ্ধে নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল করেননি সাদেক হোসেন খোকা। ফলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করার কার্যক্রম শুরু করে সরকার। আদালতের নির্দেশে বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে 50 একর জমি বাজেয়াপ্ত করে জেলা প্রশাসন, যার তত্ত্বাবধায়ক করা হয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে। সাদেক হোসেন খোকার ঢাকা জেলা, নারায়ণগঞ্জ এবং গাজীপুর জেলায় তার কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ হয়েছে এবং আদেশের প্রেক্ষিতে 50.89 একর জায়গা সরকারের হেফাজতে নিয়েছি এবং তখনই কিন্তু আমরা এটা সাইনবোর্ড টানিয়ে দিয়েছি এবং লাল পতাকা আটকে দিয়েছি। বুধবার ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার গুলশানের 6তলা ভবন বাজেয়াপ্ত করে নোটিশ ঝুলিয়ে দেয় ঢাকা জেলা প্রশাসন। এছাড়া গাজীপুরে তার 88 একর জমি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন। আশাকেন প্রিন্স, চ্যানেল 24। রাজধানীর জুরাইন কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা হলো গুলশান হলি আর্টিজান রেস্তোরাঁয় অভিযানে নিহত 5 জঙ্গি ও শেফের লাশ। স্থানীয়রা জানায় দুপুর 2টায় আঞ্জুমান মফিদুল ইসলামের গাড়ি কবরস্থানে ওই 6 জনের লাশ নিয়ে যায়। গত 1 জুলাই গুলশানে জঙ্গি হামলার ঘটনায় পরিচালিত অপারেশন থান্ডারবোল্টে 5 জঙ্গি নিহত হয়। ঘটনার পর থেকেই তাদের পরিবার লাশ নিতে আগ্রহী ছিল না, তাই 2.5 মাসেরও বেশি সময় পর তা দাফন করা হলো। টেলিফোনে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া জানিয়েছেন, পরিবার অস্বীকৃতি জানানোয় বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। দুপুর 2টার দিকে আসছে আঞ্জুমানের মাধ্যমে অজ্ঞাতনামা এবং শ্রুতাল নাম্বার দেওয়া গেছে। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় 6 বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসি। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা 11:30টায় দাম্মামে জোবাইন দাহারান হাইওয়েতে 2টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 6 জন মারা যান। এরা হচ্ছেন বরিশালের উজিরপুর উপজেলার 2 ভাই শহীদুল ইসলাম ও বাবুল, পটুয়াখালীর রফিকুল ইসলাম, ভোলার রানা শাহাবুদ্দিন। বাকি 2 জন হচ্ছেন সিরাজুল ইসলাম ও শরীফ, তবে তাদের বিস্তারিত পরিচয় মেলেনি। দুর্ঘটনায় আহতদের মধ্যে সাইফুল নামে একজনকে হাসপাতালে ভর্তি করার খবর পেয়েছি আমরা। বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে শিশুসহ 19টি মরদেহ। এখনও নিখোঁজ আছেন অন্তত 9 জন। তাদের সন্ধানে নদী পাড়ে অপেক্ষা করছেন তাদের স্বজনরা। নদী থেকে তোলা হয়েছে লঞ্চটি। এদিকে তদন্ত কমিটির প্রধান জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই দেয়া হবে প্রতিবেদন। ডুবে যাওয়ার 21 ঘন্টা পর বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদী থেকে উদ্ধার করা হয় এমএল ঐশী নামের লঞ্চটি। এর আগে বৃহস্পতিবার ভোরে ঘটনাস্থলে পৌঁছায় বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ নির্ভীক। নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরিদের সহযোগিতায় পুনরায় শুরু হয় উদ্ধার কাজ। আমার এই উদ্ধারকারী জাহাজটা বরিশাল থেকে 4টার দিকে এখানে পৌঁছে, তখন পৌঁছার সাথে সাথে আমি উদ্ধার কাজ শুরু করি এবং 8টার দিকে উদ্ধার কাজ সমাপ্ত করি। উদ্ধার কাজ সমাপ্তান্তে দেখা যায় যে এখানে এটার ভিতরে 4টা বা শিশুর লাশ পাওয়া যায়। এখনো নিখোঁজ স্বজনদের অপেক্ষায় নদী পাড়েই আছেন অনেকে। উদ্ধার কাজে ধীর গতির অভিযোগ এনে বিক্ষোভও করেছেন তারা। বাতিজারে পামু কিনা, না মাছে খাই গেলাইছে, না লাশ আছে কিনা, এর কোনো নিশ্চয়তা নাই। সঠিক মাত্রায় যে কাজটা করা উচিত তা এখন পর্যন্ত আমরা কিছু পাবলিক দেখতে পাচ্ছি না। বেড়াতে গেছিল, আসার সময় এই লঞ্চের মতন নিখোঁজ, এর মধ্যে কেউ পাওয়া যায় না। নিখোঁজদের সন্ধানে নদীতে টহল দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মানে মিসিং আছে, পাওয়া যাচ্ছে না, তাহলে আমাদের যে নৌবাহিনীর ডাইভিং টিম আছে, আমাদের ফায়ার সার্ভিসের যে ডুবুরিরা আছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এদিকে কাজ শুরু করেছে লঞ্চ ডুবির ঘটনা তদন্তে গঠিত কমিটি। নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রতিবেদন দেওয়া হবে বলে জানান কমিটির প্রধান। দুর্ঘটনার কারণ এবং সুপারিশ এবং মতামত সহ আমি আশা রাখি 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে পারবো। বুধবার সকালে বরিশালের বানারীপাড়ার দাসের হাটে ফেরার সময় ভাঙনের কবলে পড়ে ডুবে যায় লঞ্চটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। অন্য প্রসঙ্গ, বেপরোয়া গাড়ির ধাক্কায় রাজধানীর শেওড়াপাড়ায় দম্পতি নিহতের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে গাড়ি চালক অনি ও তার বন্ধুদের পরিচয় পাওয়া গেলেও পুলিশের খাতায় এখনো সবাই পলাতক। আর যিনি গাড়ি চালক অনির বাসার কেয়ারটেকার বলছেন, বাসায় তালা দিয়েই ঈদের পরদিনই পরিবারের লোকজন চলে গেছেন। তাই এই ঘটনায় ন্যায় বিচার নিয়ে শঙ্কিত নিহতদের স্বজনরা। শামীমা সুলতানাকে সাথে নিয়ে
ফয়সাল হোসেনের একটি প্রতিবেদন। ঈদের পরদিন ভোর 6টার কিছু আগে সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে রাজধানীর শেওড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় আতাউর রহমান ও তার স্ত্রী রওশনা বেগম হেঁটে যাচ্ছেন। হঠাৎই নীল রঙের একটি এলিয়ন গাড়ি বেপরোয়াভাবে এসে ধাক্কা দেয় এই দম্পতিকে। চোখের পলকেই ঘটা এই দুর্ঘটনায় ছিটকে পড়েন তারা, দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। এর পরপরই গাড়ি থেকে নেমে কৌশলে পালিয়ে যান রনি ও তার দুই বন্ধু। গুরুতর আহত অবস্থায় আতাউর রহমান ও তার স্ত্রীকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসক জানান বেঁচে নেই কেউই। ঘটনার এক সপ্তাহ পরও কেউ গ্রেপ্তার না হওয়ায় সুষ্ঠু বিচার নিয়ে সংশয় জানিয়েছেন দম্পতির ছেলে রায়হান। গাড়ি অ্যাক্সিডেন্ট হতে দেখছে, সিসিটিভির ফুটেজ আছে এবং গাড়ির ভিতর মদ ছিল, আইস ছিল, ফেন্সিলের বোতল ছিল, তো সেখানে তো আর প্রুভ হওয়ার কিছু নেই যে কিভাবে মারা গেছে। ঘাতক গাড়িটির মালিক আশিকুর রহমান গত 5 বছর ধরে পরিবার সহ থাকতেন রাজধানীর শাহিনবাগের এই বাসাটিতে। কেয়ারটেকার জানালেন, ঘটনার দিন ভোরে সিএনজি করে অনি বন্ধুসহ বাসায় এসেছিল। তার কাছ থেকে 200 টাকা নিয়ে সিএনজি ভাড়া মেটায় তারা। এর কিছুক্ষণ পরই পরিবারের সবাই তড়িঘড়ি করে বের হয়ে যায়। অনেক ভাই আপনার ওর বন্ধু বান্ধব নিয়ে সাথে করে নিয়ে রাত 1:30টার দিকে বেরোইছি। বেরোনোর পরে ভোর 5টায় অনেক বন্ধু গাড়ি ছাড়া ভোর 5টায় ছিল। সকাল 7টার দিকে সাক্ষাৎকার নাগাদ বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যারা ছিল সবাই চলে গেছে। পুলিশ জানায় অভিযুক্ত অনিকে ধরতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। এই ঘটনার পরপরই কিন্তু এই গাড়ির যে মালিক ছিল তাকে আমরা আইডেন্টিফাই করেছি এবং তার বাসাও আমরা চিহ্নিত করেছি এবং পুলিশ সেখানে অভিযানও পরিচালনা করেছে, বাট তারা কিন্তু আত্মগোপনে আছে। আমাদের আন্তরিকতা বা চেষ্টার কোনো অভাব নেই। আমরা আশা করছি যে আমরা সহসাই তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে পারব। এরই মধ্যে শাহিনবাগের বাসাসহ সম্ভাব্য সব জায়গায় অভিযান চালানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। এবার একটা বিরতি নিচ্ছি আর ফিরে এসে যা থাকছে। ব্যক্তিগত গাড়ির সংখ্যা ঠিক করে দেবে সরকার। ভাবা হচ্ছে 2টি জনবহুল আবাসিক এলাকায় গাড়ি মুক্ত সড়কের কথাও। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী ছাত্রী সংস্থার সব কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে বিভিন্ন অধিদপ্তরে পাঠানো এক চিঠিতে বলা হয়, প্রচলিত সংবিধানের বাইরে সমাজ প্রতিষ্ঠা ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে ছাত্রী ও ধর্মভীরু মহিলাদের জিহাদি মনোভাবাপন্ন করে তোলার চেষ্টা করছে ইসলামী ছাত্রী সংস্থা। আর সংগঠনটির এমন কার্যক্রমে শিক্ষাঙ্গনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া সহ অরাজক পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবার নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। প্রতিটি পরিবারের ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়ির সংখ্যা ঠিক করে দেবে সরকার। নতুন সড়ক পরিবহন আইনেও থাকছে এই বিষয়টি। বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসে কথা জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর পাশাপাশি রাজধানীর 2টি জনবহুল আবাসিক এলাকায় ব্যক্তিগত গাড়িমুক্ত রাস্তার কথাও ভাবছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আর একে স্বাগত জানালেও রাজধানীবাসীর দাবি গণপরিবহনের সংখ্যা আরও বাড়ানোর। প্যারিসের গুরুত্বপূর্ণ এলিজি অ্যাভিনিউ, এই সড়কই চলেছে রাষ্ট্রপতি ভবনের দিকে, অথচ এমন গুরুত্বপূর্ণ রাস্তাও গাড়ি শূন্য। কারণ বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসের চিত্র এটি। এভাবে ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে প্রায় 1 দশক ধরেই বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ শহরে পালন করা হয় দিনটি। লক্ষ্য, অন্তত একটা দিনে প্রিয় শহরে থাকবে না যানজট, কমবে পরিবেশ দূষণের মাত্রাও। দেশে এ ধারণা একদমই নতুন। গত কয়েক বছর ধরে হাতে গোনা কয়েকটি সংগঠন পালন করত দিবসটি। তবে এবারই প্রথম সরকারি উদ্যোগে পালিত হলো এটি। বৃহস্পতিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে যার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র।
আগামী বছর থেকে রাজধানীর অন্তত 2টি আবাসিক এলাকার সড়ক গাড়িমুক্ত করার ঘোষণা দেন মেয়র। আমরা নিজেরা প্ল্যান করেছি 2টো জায়গায়, একটি আমার এই অঞ্চলে মিরপুর মোহাম্মদপুরে আর একটি গুলশান বনানীতে। আগামী বছর মার্চ থেকে যত ছোট হোক একটি গাড়ি চলার রাস্তাকে আমরা গাড়িবিহীন করবই। পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে গাড়ি ব্যবহার সীমিত করতে আইন করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। সেটা হলো আমাদের সড়ক পরিবহন আইন, দীর্ঘ প্রত্যাশিত এই আইন খুব শিগগিরই আমরা ক্যাবিনেটে পাঠাবো। আইনে ব্যক্তিগত পরিবার প্রতি গাড়ি ব্যবহারের ব্যাপারে নিয়ন্ত্রণ আমরা আরোপ করব, প্রয়োজনে গাড়ির ব্যবহার সীমাবদ্ধ করতে হবে। আইন করে গাড়ির ব্যবহার কমিয়ে আনাকে খারাপ চোখে দেখছেন না নগরবাসীও, তবে তাদের দাবি গণপরিবহন ব্যবস্থা আরও উন্নত করার। না, এটা আমি গাড়ি মুক্ত দিবস এরকম জানি না, কিন্তু মাসে একদিন না, আমার মতো ওই যে সপ্তাহে একদিন এই ধরনের কিছু একটা হওয়া উচিত। সবচেয়ে ভালো হয় যদি এইগুলি পাবলিক সার্ভিস যেটা আছে সেটার যদি উন্নতি হয় আরও আর কি। অধিকাংশ ঢাকাবাসী মনে করেন গণপরিবহন বাড়ালে কমবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। হাসনাত রাব্বি, চ্যানেল 24, ঢাকা। পাথর ব্যবসার নামে আইসিবি থেকে ঋণ নিয়ে উধাও সিলেটের এক ব্যবসায়ী, এমনকি সরেজমিনে গিয়ে দেখাও মেলেনি ঋণ নেওয়া ওই প্রতিষ্ঠানের। একই জেলার 5 তারা হোটেল নির্মাণের জন্য মোটা অঙ্কের ঋণ নেওয়া হয়েছে নিয়ম না মেনেই। আর সব মিলিয়ে সিলেটের নিয়ম বহির্ভূত ঋণের পরিমাণ 40 কোটি টাকার বেশি। এসব উঠে এসেছে আইসিবির উপর চালানো বাণিজ্যিক অডিট বিভাগের নিরীক্ষায়। ইকবাল আহসানের 2 পর্বের রিপোর্টের আজ দেখবেন শেষ পর্ব। ছবি তুলেছেন তিমির হায়দার। উন্নয়ন কাজের অন্যতম প্রধান উপাদান পাথর। আমদানির বাইরে যারা সবচেয়ে বড় উৎস বৃহত্তর সিলেট, তাই উত্তোলন এবং ভাঙার কাজে ওই এলাকায় গড়ে উঠেছে অসংখ্য প্রতিষ্ঠান। কিন্তু ব্যবসার অজুহাতে ঋণ নিয়ে উধাও হয়ে গেছেন ওই এলাকার এক ব্যবসায়ী। ভুয়া তথ্য দিয়ে ঋণ নেওয়া এবং সেই ঋণের অপব্যবহার বাংলাদেশে নতুন কিছু নয়। আর প্রতিনিয়ত দেশের অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের আকার যত বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে এই ধরনের অপপ্রবণতা এবং দুর্নীতিও। আর এটি এখন কেবল রাজধানী কিংবা বড় শহরগুলোতে নয়, ছড়িয়ে পড়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলেও। সিলেটের পাথর সমৃদ্ধ এলাকা কোম্পানিগঞ্জের প্রতিষ্ঠান NIL স্টোন ক্রাশারকে 5 বছরের জন্য 1.25 কোটি টাকা ডিবেঞ্চারে ঋণ দেয় আইসিবি। কিন্তু কিস্তি এবং সুদ না দিয়েই উধাও হয়ে যায় ওই প্রতিষ্ঠান। একই মালিকের আরেক প্রতিষ্ঠান নর্থ ব্রিজ ক্রাশারও একই অনিয়ম করে ঋণ নিয়ে। ফলে 2 প্রতিষ্ঠানের কাছে আইসিবির পাওনা দাঁড়ায় 3.25 কোটি টাকার বেশি। আর এ নিয়ে নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়, ব্যবসার টাকা ব্যবহার করা হয়েছে ভিন্ন খাতে, আর লাপাত্তা প্রতিষ্ঠানের মালিকও। 2টা মিলের নাম বলতেছেন, ব্রিজ স্টোন ক্রাশার আর NIL স্টোন ক্রাশার। এই 2 মিল আমার সমিতির সদস্য নয়। এটা আমি খাতা কাগজ দেখছি এবং খোঁজখবর নিয়ে দেখছি। এখন বোর্ড যদি যথেষ্ট রকমের অ্যালার্ট না থাকে, বোর্ড যদি তার প্রপারলি ডিউ ডিলিজেন্স এক্সারসাইজ না করে, তাহলে কিন্তু অনেক ঋণে এই ঋণ খেলাপি হবে। জাহাজের আদলে 5 তারা হোটেল হচ্ছে সিলেটে। ভবনের অবকাঠামো নির্মাণের পর ভেতরের ডিজাইন ও আনুষঙ্গিক কাজের জন্য আইসিবি থেকে ঋণ নেয় বাস্তবায়নকারী প্রতিষ্ঠান গ্লোবাল অ্যাসেট। শর্ত ছিল কাজের ধারাবাহিক অগ্রগতি দেখে একাধিক কিস্তিতে ঋণের 30 কোটি টাকা ছাড় দেওয়ার। কিন্তু কোনো কাজ না হলেও শর্ত ভেঙে পুরোটাই ওই প্রতিষ্ঠানকে দিয়ে দেয় আইসিবি। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নিয়ম না মেনে বাড়ানো হয় ঋণ পরিশোধের মেয়াদও। শুধু তাই নয়, ওই হোটেল নির্মাণে নেওয়া হয়নি পর্যটন মন্ত্রণালয়ের ছাড়পত্রও। হোটেলটা পারফেক্টলি করতে গিয়া যা করতে হয়েছে, নেচার কারণে এটা চেঞ্জ হয়। এমন কোনো হোটেল নাই বাংলাদেশে, যেমন ওয়েস্টিন 7-8 বছর লাগছে। এটা সমস্যা একটু হয়েছিল যে ওরা চেইন হোটেল যাদের, ওদের কাছ থেকে রেকগনিশনটা পেতে একটু সময় লেগে গেছে, যার ফলে অপারেশনে যেতে একটু দেরি হয়েছে। দেরি হওয়ার কারণে আমাদের ডিউ টাইমে, আমাদের যে ডেটে আমাদের পেমেন্টটা দেওয়ার কথা ছিল ওই টাইমে দিতে পারেনি ওরা। অনেক প্রজেক্ট এরকম হয়, এটা একটা না, এটা বহু প্রজেক্ট এরকম হয়েছে, ডিলে হয়েছে, কস্ট ওভাররান হয়েছে, টাইম ওভাররান হয়েছে। আর এটা এমন 30 কোটি টাকা এখানে বড় ধরনের কোনো ইনভেস্টমেন্টও না। পটুয়াখালীর কুয়াকাটায় মোহনা ইন্টারন্যাশনাল নামের আরেক হোটেলকে সম্ভাব্যতা যাচাই না করে 4 কোটি টাকা ঋণ দেয় আইসিবি। কিন্তু গেল বছরের জুন পর্যন্ত পাওনা 8 কিস্তির একটিও শোধ করতে পারেনি ওই প্রতিষ্ঠান।
2013 সাল থেকে প্রজেক্টটা মানে অপারেশনে গেছে। বিরোধী দলের বিভিন্ন প্রোগ্রামের কারণে ওই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3 মাস কোনো ব্যবসা হয়নি, অথচ সারা বছরের ব্যবসা কিন্তু ওই 3 মাসে হওয়ার কথা, যে কারণে প্রজেক্টটা সিক হয়ে গেছে। এখানে যেটাকে বলা হয় মিস গভর্নেন্স আইসিবিতে হওয়াটা খুবই স্বাভাবিক, এবং আমি মনে করি যে সরকারের উচিত হলো এটা ইনভেস্টিগেশন করে প্রকৃতপক্ষে যেটা সরকারের দায় সেটা সরকারকে নেওয়া এবং বাকিটা আইসিবিকে অ্যাকাউন্টেবল করা। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। আরেকটা বিরতির সময় হলো, আর ফেরার পরে যা থাকছে। ফরিদপুরে মৃত ঘোষণার 6 ঘন্টা পর নড়ে উঠল নবজাতক। রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে, চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ। বিরতির পর আবার আমন্ত্রণ। আপনারা নিউজ 24 দেখছেন। সড়কে এবার প্রাণ ঝরেছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে। সেখানে দুর্ঘটনা, এক শিশু সহ 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 35 জন। দুপুরে দুর্ঘটনাটি ঘটে মাটিরাঙ্গা উপজেলার সাপমারা আলুটিলা এলাকায়। পুলিশ জানায়, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে এক শিশু সহ 3 জন ঘটনাস্থলেই মারা যান। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে 2 জনের মৃত্যু ঘটে। আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় সংসদ সদস্য সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সিলেটের অস্ত্র বিস্ফোরক উদ্ধার মামলায় জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমানের 2 সহযোগীকে 30 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি 1 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালত এই রায় দেন। মামলার বিবরণে বলা হয়, 2006 সালের 28 ফেব্রুয়ারি সিলেটের সূর্য দীঘল বাড়িতে জঙ্গি বিরোধী অভিযানের সময় শায়খ আব্দুর রহমানের 2 সহযোগী মাজিদুল ইসলাম ও আব্দুল আজিজকে গ্রেপ্তার করা হয়। এরপর এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা হয়। মৃত ঘোষণার 6 ঘন্টা পরে নড়ে উঠল এক নবজাতক। এ ঘটনায় ফরিদপুরে জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেছেন স্বজনরা। আর শিশুটিকে এখন রাখা হয়েছে আইসিইউতে। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 5 সদস্যের একটি কমিটি। প্রথম সন্তানের মুখ দেখবেন, তাই অপেক্ষার তর সইছিল না ফরিদপুর শহরের কমলাপুরের নাজমুল হুদা মিঠু ও নাজনীন আক্তার দম্পতির। বুধবার রাত 12:30টার দিকে অপেক্ষার পালা শেষ হয় ঠিকই, কিন্তু চিকিৎসকের একটি বার্তায় বিষাদের ছায়া নেমে আসে গোটা পরিবারে। জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে চিকিৎসক রিজিয়া আলম জানান, নবজাতক বেঁচে নেই। রাত্রেবেলা মৃত্যু ঘোষণা করছে, তারপরে দেখেন এই বাচ্চাটা হয়েছে ওরকম করে উঠাইয়ে। পরে শিশুটির মরদেহ একটি বাক্সে ভরে দাফনের জন্য নেওয়া হয় স্থানীয় আলিপুর কবরস্থানে। বৃহস্পতিবার সকালে বাক্স থেকে বের করার সময় হঠাৎই নড়ে ওঠে শিশুটি। এরপর দ্রুতই নবজাতককে নেওয়া হয় হাসপাতালে, রাখা হয় নিবিড় পর্যবেক্ষণে। দাফনের সময় আমি ওই গর্ত করার পরে এইটা খুলি, প্যাকেটটা খুলি যে মাথা কোন দিক উত্তর দিতে রাখা লাগবে। দেন খুলছি, কান্নাকাটি করছে। আর ওই একজন ডাক্তার শিক্ষিত, সে কি লেখাপড়া শিখলো যে একজন বাচ্চাকে সে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই জীবিত অবস্থায় এইভাবে গরুস্থানে পাঠাই দিল। মৃত্যুর ঘোষণার 6 ঘন্টা পর কিভাবে শিশুটি বেঁচে উঠল এ বিষয়ে কোনো সদুত্তর মেলেনি ডক্টর রিজিয়ার কাছ থেকে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এই ঘটনায় কারো দায়িত্বে অবহেলা থাকলে নেওয়া হবে ব্যবস্থা। যদি কোনো তার ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের তরফ থেকে যদি কোনো অবহেলা থাকে, আমরা অবশ্যই করে সেটি আমরা দেখব। চিকিৎসকের অবহেলার অভিযোগ এনে তার শাস্তি দাবি করেছেন শিশুটির স্বজনরা। যখন কোনো ডিক্লারেশন দিবে তখন হসপিটাল থেকে ছাড়পত্র দেওয়ার আগে যেন ভালোভাবে একদম পরিপূর্ণভাবে দেখা হয়। একটা গরিব মানুষ এইভাবে গরিব মানুষে মাইরে ফেলাই দিবে, তাজা তাইভাবে মাইরে ফেলাই দিবে, আমরা বিচার চাই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নিউজ 24 এর আরেকটি বিরতির সময় হলো, আর যখন ফিরবো তখন যা থাকছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় সামরিক বাহিনীর অভিযানে 20 সন্দেহভাজন নিহত, বলছে ভারতের গণমাধ্যম। আপনারা নিউজ 24 দেখছেন। দেশের বাইরের খবরগুলো জানাবো।
উরি হামলার জবাবে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় সামরিক বাহিনীর অভিযানে অন্তত 20 সন্দেহভাজন নিহত হয়েছে, আহত হয়েছে 200-র বেশি। এমন খবর জানিয়েছে ভারতের বেশ কিছু গণমাধ্যম। এতে বলা হয়, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসীদের 3টি ঘাঁটি লক্ষ্য করে 20 ও 21 সেপ্টেম্বর অভিযান চালায় এলিট টু পারাস বাহিনীর 2টি ইউনিট। এতে 20 সেপ্টেম্বর রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নো ফ্লাই জোন ঘোষণা করে ইসলামাবাদ। তাই গিলগিত, স্কার্ডু সহ দেশটির উত্তরাঞ্চলে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল করা হয়। এক টুইটার বার্তায় এ খবর নিশ্চিত করেন পিআইএ এর মুখপাত্র দানিয়াল গিলানি। ধারণা করা হচ্ছে বিষয়টি নিয়ে পাক সেনাপ্রধান রাহিল শরীফের সাথে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের টেলিফোনে আলোচনা হয়েছে। ভারতের মুম্বাইয়ের উড়ান এলাকায় অস্ত্রধারীদের দেখার পর সেখানকার নৌঘাঁটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ জানায়, কালো পোশাক পরা 5 থেকে 6 জনকে নৌঘাটির কাছে দেখতে পায় 2 স্কুল শিক্ষার্থী। তাদের মাথা আবৃত ছিল, বহন করছিল আগ্নেয়াস্ত্র আর ভারী ব্যাকপ্যাক। ওই 2 শিক্ষার্থী জানিয়েছে সে সময় সন্দেহভাজনরা অপরিচিত ভাষায় কথা বলেন, তবে ওএনজিসি ও স্কুল এমন 2টি শব্দ শুনতে পেয়েছে তারা। বিষয়টি স্কুলের প্রিন্সিপালকে জানানোর পর পুলিশে খবর দেন তিনি। ভারতের শীর্ষ 100 ধনীর তালিকা প্রকাশ করেছে মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্বস। এতে টানা নবমবারের মতো প্রথম স্থানে রয়েছেন শিল্পপতি মুকেশ আম্বানি। ম্যাগাজিনটির মতে তার সম্পদের পরিমাণ 2270 কোটি মার্কিন ডলার, আর 1690 কোটি মার্কিন ডলার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সান ফার্মার মালিক দিলীপ সাংভি। আজিম প্রেমজিকে পেছনে ফেলে তৃতীয় স্থান দখলে নিয়েছে হিন্দুজা ফ্যামিলি, যার সম্পদের পরিমাণ 1520 কোটি ডলার। ফোর্বসের হিসাবে ভারতের 100 জন ধনীর মোট সম্পদের পরিমাণ 25 লাখ কোটি রুপি, গত বছরের তুলনায় যা 10 ভাগ বেশি। তবে অনেককেই অবাক করে দিয়ে এই 100 ধনীর তালিকায় প্রবেশ করেছে পতঞ্জলি আয়ুর্বেদের মালিক আচার্য বালকৃষ্ণ। 48তম স্থানে থাকা আচার্য রয়েছে 250 কোটি মার্কিন ডলার সমমূল্যের সম্পদ। নিউজ 24 শেষ করব, তার আগে শিরোনামগুলো আরো একবার। সন্ত্রাসী ও উগ্রবাদীদের অস্ত্রের যোগান বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর। জাতিসংঘে টানা 8 বার বাংলায় ভাষণ। কিছু দেশীয় উগ্রপন্থী সন্ত্রাসী 20 জন নিরীহ মানুষকে হত্যা করে। বর্তমানে আমরা এই নতুন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছি। হজ পালন শেষে দেশে ফিরলেন খালেদা জিয়া, বিমানবন্দরে নেতাকর্মীদের অভ্যর্থনা। সাদেক হোসেন খোকার গুলশানের বাড়ি ও নারায়ণগঞ্জে 50 একর জমি বাজেয়াপ্ত। সরকারের দখলে যাচ্ছে গাজীপুরের 88 একর জমিও। এবং সৌদি আরবের দাম্মামে সড়ক দুর্ঘটনায় 6 বাংলাদেশি নিহত। বরিশালে লঞ্চ ডুবিতে এ পর্যন্ত শিশু সহ 19 জনের মরদেহ উদ্ধার। দর্শক, এই ছিল নিউজ 24-এ। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।